বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি যখন শপথ নিলেন প্যারিস থেকে বাংলাদেশে এলেন সেই সময়টায় খেলাও তার সঙ্গে ছিল। একটু অবাক হচ্ছেন নিশ্চয়ই, স্পোর্টস চ্যানেলে এসব আলাপ কেন? কিন্তু খেলা সব কিছুর সঙ্গেই জড়িত এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্ভবত আরও ভালো মতো জড়িত। আপনাকে একটা ছবি আমি দেখাই। প্যারিস থেকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছেন, রওনা হচ্ছেন, সেই সময়টার তার গলায় যে অ্যাক্রিডিটেশন কার্ডটা আপনি দেখতে পাচ্ছেন সেটা আপনার চেনা লাগার কথা। এবারের অলিম্পিক্সে যেটা হচ্ছে এই মুহূর্তে প্যারিসে, সেখানে সব অ্যাথলিট, সব সাংবাদিক, সব ভলান্টিয়ার, তাদের গলায় যে অ্যাক্রিডিটেশন কার্ডটা ঝুলছে যেটা প্রমাণ করে এবং সাক্ষ্য দেয় যে আপনি এই অলিম্পিকের একটা অংশ, সেই জিনিসটা গলায় ঝুলিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিসে বিমানবন্দরে পা রেখেছিলেন এবং তিনি যখন কড়া নিরাপত্তার ভেতরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তখনও তার গলায় ওই ব্যাপারটা, ওই অ্যাক্রিডিটেশন কার্ডটা ঝুলছে। তিনি অবশ্য ভিভিআইপি। ইনফ্যাক্ট এই যে প্যারিস অলিম্পিক, সেটার পেছনে, সেই পরিকল্পনার পেছনে বড় একটা অবদান আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্যারিসে যে এবার অলিম্পিক হচ্ছে 2024-এ, সেই বিটটা জেতার ক্ষেত্রে, অর্থাৎ হোস্ট নেশন কারা হবে, কোন সিটিতে অলিম্পিক হবে, সেটা নির্বাচন করার ক্ষেত্রেও ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা ব্যাপকভাবে কাজে দিয়েছে ফ্রান্স এবং প্যারিসের ক্ষেত্রে। যদিও অলিম্পিককে একপাশে সরিয়ে রেখে যে ছবিটা ঘিরে আপনার আগ্রহ আরও বেশি থাকার কথা, অলিম্পিক নিয়ে আমাদের কথা হবে, সেটা হচ্ছে এই ছবিটা। এটা নিয়ে বোধহয় আগ্রহ সবারই কম বেশি থাকার কথা। লিওনেল মেসি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, যে দুজন বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়, শুধুমাত্র বাংলাদেশ কেন বলছি, পুরো বিশ্ব জুড়েই। এবং মেসির সঙ্গে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ছবিটা 2018 সালের বার্সেলোনায়। তিনি যে একবার গেছেন তা নয়, তিনি দুবার বার্সেলোনায় গিয়েছেন, একবার 2016 সালে, অন্যবার 2018-তে। 2018-তে তিনি যখন ট্রেনিং ক্যাম্পে গেলেন, সেখানে লিওনেল মেসি, জেরার্ড পিকে, স্যামুয়েল উমতিতি, আরও যারা রয়েছেন বার্সেলোনার সব ফুটবলার অপেক্ষায় ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একবার দেখা করার জন্য এবং তিনি দারুণ উচ্ছ্বসিত হয়েছেন। বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি সেখানেও করে এসছেন। তিনি কি বলেছিলেন সেটা আমরা দেখব, তবে তার আগে 2016-তে প্রথমবার যখন তিনি নিউ ক্যাম্পে গিয়েছিলেন, সেই ভ্রমণের ছবিটা আপনি নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছেন। মেসকি উন ক্লাব, একটা ক্লাবের চেয়েও বড়, বার্সেলোনাকে যে ব্যাপারটা বলা হয়, বার্সেলোনার মাঠে বার্সেলোনার জার্সি পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে দেখে আপনার মন খারাপ করার কিছু নাই। আপনি যদি রিয়াল মাদ্রিদ ভক্ত হন, এতে শঙ্কারও কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে খেলার একটা নিবিড় সম্পর্ক রয়েছে, নানানভাবে রয়েছে, সেটা তিনিও স্বীকার করছেন। এই যে 2016-তে তিনি যখন বার্সেলোনা মাঠে দাঁড়িয়েছিলেন, তখন তিনি বার্সা টিভিকে যা বলেছিলেন সেটা যদি এক নজরে দেখে নেওয়া যায়, যে উত্তেজনা ধরে রাখা যাচ্ছে না এখানে দাঁড়িয়ে। বাংলাদেশের প্রায় সবাই এই ক্লাবের বড় ভক্ত এবং সব খেলোয়াড়দের আমি হয়তো এখনকার বা সাবেক ফুটবলারদের সবাইকে চিনি না, কিন্তু আমার দেশের রাস্তাঘাটে লোকেদের জিজ্ঞেস করে দেখুন, তারা সব জানেন কে গোল করেছে, কে গোল মিস করেছে, ইতিহাস সব কিছু। এটা অভাবনীয় যে কিভাবে একটা খেলা মানুষের জীবন আর আবেগকে এভাবে ছুঁয়ে যায়। বাংলাদেশের লোকেরা যে বার্সেলোনাকে সমর্থন করেন এবং বাংলাদেশের লোকেরা আদতে ফুটবলের কত বড় ভক্ত, স্পেশালি ইউরোপিয়ান ফুটবলের, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও প্রায় 8 বছর আগে বলেছিলেন বার্সা টিভিকে, এবং তিনি ওটা বলেও দিচ্ছেন। তখন থেকে তিনি জানেন যে এই দেশের লোকেদের রাস্তাঘাটে জিজ্ঞেস করলে আগের রাতে বার্সার ম্যাচের রেজাল্ট কি, রিয়াল মাদ্রিদের ম্যাচের রেজাল্ট কি, শুধুমাত্র স্প্যানিশ ক্লাব নয়, অন্যান্য যে কোনো ক্লাবের সেই রেজাল্ট আপনি জানতে পাবেন। রং বেরঙের জার্সি পরে রাস্তাঘাটে বোধহয় 10 জনের ভেতরে একজন অন্ততপক্ষে খুঁজে পাওয়া যায়। এই হচ্ছে 2016-তে তিনি যা বলেছিলেন সেটা। 2018-তে পরের বার যখন তিনি গেলেন, তখন তিনি বলছেন খেলার এই বিরাট শক্তিটা কেন আমরা সামাজিক কাজে লাগাচ্ছি না। খেলা তো শুধুমাত্র বিনোদন আর বাণিজ্যিক বিষয় না, খেলাকে সামাজিকভাবে কি করে কাজে লাগানো যায় সেদিকে খেয়াল রাখছি। অর্থাৎ সোশ্যাল বিজনেসের সঙ্গে স্পোর্টসের যে মেলবন্ধন, সেটা করার চেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন এবং সেটা স্পোর্টস অঙ্গনে এত বেশি সমাদৃত হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন সবাই ডেকে নিয়ে যাচ্ছেন। তিনি সেটা বলছেন নিজে। আপনি 2024 সালে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলেছেন সেটা দেখলে আরও ভালো মতো বুঝতে পারবেন। আমি স্পোর্টসের মানুষ না, আমি কোনোদিন স্পোর্টসের সঙ্গে জড়িতও ছিলাম না, এখন আমি স্পোর্টস মহলে ঘোরাফেরা করি, এখন তারা
আমাকে বলে প্যারিসে যা করেছো তার দ্বিগুণ করতে হবে মিলানে, তার মানে কনসেপ্ট যেটা দাঁড়াচ্ছে এই যে এই মুহূর্তে প্যারিসে অলিম্পিক হচ্ছে এবং সেখানে সফলভাবে সোশ্যাল বিজনেসের যে আইডিয়াটা সেটা ইমপ্লিমেন্ট করা গেছে এবং এখন পরে যেই উইন্টার অলিম্পিক্স হতে যাচ্ছে মিলানে, তারাও চাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে আইডিয়াটা সেটা কাজে লাগানোর জন্য। ফুটবলেও সেই আইডিয়া আছে। এই আইডিয়াটা কি করে কাজ করছে সেটা নিয়ে আমরা একটু জানার বা বোঝার চেষ্টা করি, তবে তার আগে তিনি ওই একই ইন্টারভিউতে কি বলছেন সেটা একটু আমাদের জেনে নেওয়া দরকার। ফুটবলওয়ালারা আমাকে পুরস্কার দিচ্ছে যে আমরা স্পেশাল বিজনেস ফুটবল করব এখানে। আমি ফুটবল খেলি নাই কোনোদিন, ফুটবল খেলা দেখতেও যাই নাই কোনোদিন, শুধু টেলিভিশনে খেলা দেখেছি। অত উৎসাহী না আমি স্পোর্টসের ব্যাপারে, কিন্তু আমাকে নিয়ে স্পোর্টস মহলের মধ্যে টানাটানি। মানে ঘটনা হচ্ছে এটা যে আমরা স্পোর্টসে আগ্রহী, তিনি হয়তো স্পোর্টসে খুব বেশি আগ্রহী না, কিন্তু স্পোর্টসই তাকে খুঁজে নেয়, কারণ স্পোর্টসের যে কোনো সময় তাকে খুব বেশি দরকার। কি করে দরকার, কেন দরকার, সোশ্যাল বিজনেসের সঙ্গে স্পোর্টসের রিলেশন কি করে সেটা ঘটাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একেবারে সহজ করে যদি আমরা বলার বা বোঝার চেষ্টা করি, এবারে প্যারিস অলিম্পিকে যা ঘটেছে, আপনি যদি 2017 সালে বিডিং প্রসেস থেকে আসেন তাহলে সেই সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধই করেছিলেন যে সোশ্যাল বিজনেসের এই আইডিয়াটা দিয়ে তারা অলিম্পিক কমিটির কাছে পিচ করতে চান যে তারা অলিম্পিকের হোস্ট হতে চান, এই ব্যাপারটা জানানোর জন্য। এবং যারা বিড করেছিল প্যারিস বাদে তারাও নানা রকম কনসেপ্ট নিয়ে হাজির হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকে গিয়েছিল মোহাম্মদ ইউনূসের এই কনসেপ্ট এবং ওই ফ্রান্সের বা প্যারিসের অলিম্পিকটা। প্যারিস অলিম্পিকে কি করে এই সোশ্যাল বিজনেস আইডিয়াটা কাজে লাগছে সেটা আমরা অল্প কথা যদি একটু বোঝার চেষ্টা করি। প্যারিসে যেখানে এখন অলিম্পিক হচ্ছে তারই একটা স্টেডিয়াম এটি, এবং এবারের অলিম্পিক ভিলেজ করা হয়েছে সেন্ট ডিনি নামে একটা জায়গায়, যেটা প্যারিসের সবচেয়ে অনুন্নত শহরগুলোর একটি। ইচ্ছে করে ওখানে অলিম্পিক ভিলেজ করা হয়েছে, তার কারণ এই যে যেই কনস্ট্রাকশনের কাজগুলো হয়েছে এগুলো যাতে ওই আশপাশে যে ছোট ছোট বিজনেস ইন্ডাস্ট্রি আপনি বলতে পারেন, এগুলোকে আসলে ইন্ডাস্ট্রি তো বলা যায় না, ছোট ছোট যে বিজনেস হাবগুলো রয়েছে তারা যেন এটার সঙ্গে ইনভলভ হতে পারেন এবং তাদের যাতে অর্থনৈতিক সমৃদ্ধি খানিকটা হলেও হয়। এবং এই যে অলিম্পিক ভিলেজ থেকে যখন অলিম্পিয়ানরা চলে যাবেন এরপরে এই জায়গাগুলো নিয়ে নেবেন ওই জায়গার স্থানীয় লোকেরা, অর্থাৎ তাদের আবাসনের একটা জায়গা তৈরি হবে। এবারের অলিম্পিককে বলা হচ্ছে সবচেয়ে সাস্টেইনেবল অলিম্পিক এবং তার অন্যতম একটা স্তম্ভ হচ্ছে ইকোনমিক সাস্টেনেবিলিটি। একই সঙ্গে অবশ্যই পরিবেশগত ব্যাপারও রয়েছে, সেদিকেও আমরা আসবো। আমরা যদি এই স্টেডিয়ামের দিকে খেয়াল করি, এই স্টেডিয়াম এটা একটা ইনডোর স্টেডিয়াম যেখানে অনেকগুলো সিট রয়েছে, আপনি সিটগুলো দেখতে পাচ্ছেন। এই সিটগুলো প্লাস্টিকেরই তো হয় সাধারণত, তাই না, মানে যা হয়। এখন এই সিটগুলো আপনি যেহেতু নতুন স্টেডিয়াম তৈরি করছেন, এই সিটগুলো তৈরি করার জন্য আপনার কাছে কয়েক রকম পদ্ধতি আছে। একটা হতে পারে আপনি বিডিং প্রসেস ওপেন করে দিলেন, সেখান থেকে যারা যারা বিড করলো তাদের ভেতর থেকে সবচেয়ে কম টাকায় বা সবচেয়ে বেশি টাকায় যারা করতে চায় আপনি তাদেরকে কাজ দিয়ে দিলেন। কিন্তু এই ক্ষেত্রে প্যারিস অলিম্পিকে এরকম কোনো ঘটনা ঘটে নাই। এই চেয়ারের ক্ষেত্রে যা ঘটেছে, পুরো ফ্রান্স থেকে তারা বর্জ্যগুলো এক করেছে, অর্থাৎ যে প্লাস্টিকগুলো আসলে আপনি ফেলে দেন সেই প্লাস্টিকগুলো এক করে ছোট ছোট টুকরোয় রূপান্তর করা হয়েছে এবং এই ছোট টুকরোগুলো কালেক্ট করেছে ওই সেন্ট ডিনি শহরের একটা ইন্ডাস্ট্রি। ওগুলোকে একসঙ্গে নিয়ে একটা মোল্ড করে একটা চেয়ারের শেপ করেছে আরেক ইন্ডাস্ট্রি যেটা ওই শহরেই অবস্থিত। তার থেকে খানিকটা দূরে এই চেয়ারগুলো কাটা হয়েছে একটা শেপে, অন্য একটা ইন্ডাস্ট্রিতে এটা রং করা হয়েছে এবং তারপর আপনি পেয়েছেন এরকম ঝকঝকে তকতকে স্টেডিয়াম এবং তার সিট। এই গেল একটা কনসেপ্ট, একটা মাত্র সিট। এরকম অনেকগুলো উদাহরণ সোশ্যাল বিজনেসের এবারের অলিম্পিকে খুব সফলভাবে আরও একবার ইমপ্লিমেন্টেশন করে দেখিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ওই আইডিয়া, তার সঙ্গে একটা টিমও কাজ করেছে। এবং এইভাবেই তাদের টার্গেটটা যে ছোট ছোট সোশ্যাল বিজনেসের মাধ্যমে ওই এরিয়ার বা ওই এলাকার লোকদেরকে আরেকটু বেশি সমৃদ্ধ করা এবং ওখান থেকে অভাব দূর করা, একই সঙ্গে বেকারত্ব দূর করা। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা কনসেপ্ট আছে, খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট, সেটা তিনি সব জায়গায় বলে বেড়ান এবং এর খুবই ফেমাসলি তিনি 2016 অলিম্পিকের যে আইওসির ইভেন্ট অলিম্পিক শুরুর আগে সেখানে তার একটা স্পিচ রয়েছে, সেটা আপনি ইউটিউবে গেলেও খুঁজে পাবেন, প্রায় 30-32 মিনিটের স্পিচ এবং সেখানে তিনি একই সঙ্গে অলিম্পিক কমিটির বিভিন্ন মেম্বারদের প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছিলেন যে তার কনসেপ্ট হচ্ছে 3-0, একটা তার ভেতরে জিরো পভার্টি, যেটাকে তিনি আমরা বাংলা যদি বলি মানে শূন্য অভাব, শূন্য বেকারত্ব এবং জিরো কার্বন এমিশন বা
মানে যে পরিমাণ কার্বনের এমিশন ঘটে নির্গত হয় আমাদের এই প্রকৃতি থেকে বা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে, সেগুলো একেবারে নামিয়ে নিয়ে আসা। এই তিনটায় যদি তিনি শূন্যতে নামিয়ে আনতে পারেন, তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে তিনি একটা সুন্দর পৃথিবী গড়ে দিয়েছেন। এই কনসেপ্টটা সারা পৃথিবী কাজে লাগাচ্ছে বা লাগানোর চেষ্টা করছে। বাংলাদেশের স্পোর্টসে আমরা আগামী দিনে এই ধরনের কনসেপ্টগুলো দেখতে পাবো কি না। খুব উজ্জ্বল উদাহরণ দেয়, বাংলাদেশের ফুটবল ক্লাবগুলো, তাদের আয়ের উৎস কি? নাই। পুরো পৃথিবী জুড়ে ক্লাবগুলোর আয়ের উৎস কি? আয়ের উৎস হচ্ছে প্লেয়ার তৈরি করা এবং সেই প্লেয়ার বিক্রি করা অন্য ক্লাবের কাছে। এই অর্থ দিয়েই মূলত, এর সঙ্গে স্পন্সর মানি আছে, এইগুলো দিয়েই সাধারণত বিশ্বের নাম করা ক্লাবগুলো, যে বার্সা বলেন, রিয়াল বলেন, তারা চলে এবং তারা এখন সোশ্যাল বিজনেসে ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছে। বাংলাদেশের ক্লাবগুলোর যেহেতু ওই অর্থে সেরকম কোনো আয় নাই এবং বেশিরভাগ ক্লাবই মূলত চলে ডোনেশনে বা ফান্ডিংয়ে। যদি এই ক্লাবগুলোর সঙ্গে সোশ্যাল বিজনেসের আইডিয়াগুলো জুড়ে দেওয়া যায়, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমরা বাংলাদেশের ফুটবল ক্লাবগুলোকে ওই যে অর্থনৈতিক সাস্টেইনেবিলিটি যে কথাটা বলা হয়, ফিনান্সিয়াল সাস্টেইনেবিলিটি, সেই দিকে আমরা নিয়ে যেতে পারবো এবং তাতে হয়তো আর কোনো ক্লাবের ভবিষ্যৎ, অন্তত পক্ষে পৃথিবীতে যাই ঘটুক না কেন, রাজনৈতিক যত পালাবদলই হোক না কেন, তাতে হয়তো সেই ইম্প্যাক্টটা আর সেই অর্থে পড়বে না। দেখা যাক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেই সেই কাজটা বাংলাদেশের স্পোর্টসের দিকেও তার সেই নজরটা পড়ে কিনা। বাংলাদেশের স্পোর্টস অঙ্গনে যারা রয়েছেন তাদের হয়তো সেরকম একটা প্রত্যাশা থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে একটা স্পোর্টস হাবও আছে, ইউনূস স্পোর্টস হাব। তারাও নানান দেশের, বিভিন্ন দেশের স্পোর্টস রিলেটেড কাজে যুক্ত রয়েছে এবং স্পোর্টসের সঙ্গে অর্থনীতির এই দারুণ এক মেলবন্ধন ঘটিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি নিজেই বলছেন যে স্পোর্টসের এই যে ব্যাপক আগ্রহ, যেটা লাখে লাখে কোটি কোটি মানুষকে ইন্সপায়ার করে, সেটা কেন বাংলাদেশের মানুষকেও ইন্সপায়ার করবে না। যেহেতু পৃথিবীর প্রায় সব দেশে সোশ্যাল বিজনেস এবং স্পোর্টসের এই আইডিয়াটা এখন ধীরে ধীরে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, বাংলাদেশের এই নতুন দিনে, নতুন এই বাংলাদেশে আমরা সেই কনসেপ্টটা দেখা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পাবো কিনা, সেই প্রত্যাশা বোধ হয় এখান থেকে রাখাই যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.